ভাই এটা সম্ভব না। আজকে প্রেস কনফারেন্সের মূল বিষয় আপনারা জানেন যে বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে চলছে তার 12 বছর সম্পূর্ণ হয়েছে। এই 12 বছরে মোদীজির নেতৃত্বে যে সরকার চলেছে এই সরকারের মাধ্যমে যে উন্নয়ন সারা দেশে হয়েছে, সারা দেশে যে জনকল্যাণমূলক কাজ হয়েছে এবং তার ফলে দেশবাসীর যে বিশ্বাস বা ভরসা মোদীজির এবং মোদীজির নেতৃত্বাধীন সরকারের প্রতি তৈরি হয়েছে, সেই বিষয়ে আমাদের এখানে বিস্তারিত আপনাদের সামনে রাখবেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া, আমাদের দুই বিধায়ক পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এবং আমাদের আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। আমি আলোচনার শুরুতেই অগ্নিমিত্রার দিকে বলবো ওনার বিষয় আপনাদের সামনে রাখার জন্য। সবাইকে নমস্কার জানাই এবং গৈরিক অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মোদী সরকারের যে 12 বছর আমরা পূর্ণ করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এটা শুধু যে একটা স্লোগান তা নয়, আজকে এই মন্ত্রের মাধ্যমে সেবা সুশাসন এবং জনকল্যাণকে শাসনের মূল ভিত্তি আমাদের সরকার গড়ে তুলেছে এবং আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে এই যে আমাদের পরিকল্পনাগুলো সেটা যেন সমাজের শেষ ব্যক্তি অন্তিম ব্যক্তি অবধি যেন পৌঁছয় সেইটা নির্ধারণ করা এবং আজকে জনকল্যাণ যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে তার কিছু মূল দিক আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরের সরাসরি সুবিধা হস্তান্তর, তাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এবং আধার প্রমাণীকরণ লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে সরিয়ে দিয়েছে এবং আসল যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছয় সেটা মোদী সরকার দেখে নিয়েছে। এর ফলে 4.31 লাখ কোটি সরকারি সাশ্রয় হয়েছে এবং সুবিধাভোগীদের সময় মতো সহায়তা তাদেরকে নিশ্চিত করা গেছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গরিবী হাটাও দারিদ্র দূরীকরণ করো এটা কেবল একটি স্লোগান হয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে তুলে এনেছেন। আজকে এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে করোনার মতো কঠিন সময় আপনারা জানেন যে প্রায় 81 করোড় 81 কোটিরও বেশি দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি দরিদ্র নাগরিককে ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত করা হয়েছে। এর আগে গরিব মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি গরিব মানুষের যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবং এখনো অব্দি প্রায় 58 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং যার মধ্যে 32 কোটি বেশি হচ্ছে মহিলা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে কোনো গ্যারেন্টি ছাড়াই 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। আয়কর ছাড়ের সীমা 2 লাখ টাকা থেকে 6 গুণ বেড়ে 17.75 লাখ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনার মাধ্যমে 1 কোটি রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে যথেষ্ট সচেতন এবং আজকে যেখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে বলতে গেলে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আর কিভাবে আমরা
এনার্জিকে সিকিউর করতে পারি এবং সোলার এনার্জি স্থাপন করতে পারি, প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা সেটা একটি খুব সুন্দর একটি এক্সাম্পল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকার সরাসরি নগদ সহায়তা প্রদান করে এ পর্যন্ত প্রায় 4.3 লাখ কোটি টাকা এবং 11 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। গত 12 বছরে কিষাণ ক্রেডিট কার্ড যোজনা অধীনে 7.71 crore কৃষককে প্রায় 10 লাখ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আজকে এই কেসিসি সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে, যার ফলে ক্ষুদ্র কৃষকরাও সস্তা হারে পুঁজি পেয়েছেন, লোন পেয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা দেশের দরিদ্র এবং নিম্ন আয়ের নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য বীমার কভারেজ প্রদান করেছে এবং এর থেকে বেশি খুশি বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের থেকে খুশি বোধহয় আর কেউ হতে পারে না। এ পর্যন্ত 60 কোটিরও বেশি হেলথ ইন্স্যুরেন্স কার্ড ইস্যু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেও আপনারা জানেন যে 15, 16, 17 আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে বহু কেন্দ্র সরকারের যোজনার ফর্ম দেওয়া হবে, সুবিধা বলে দেওয়া হবে এবং তার মধ্যে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের বিষয়ও আছে। আজকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে এ পর্যন্ত 58.09 করোড় বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই উদ্যোগ সমাজের দুর্বল শ্রেণীর জন্য একটি শক্তিশালী সুরক্ষা কবচ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 4 কোটিরও বেশি সুবিধাভোগীর মাথার উপর পাকা ছাদের গ্যারেন্টি মিলেছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এর অধীনে প্রায় 74 লাখেরও বেশি হকার ও ছোট ব্যবসায়ী তারা কিন্তু ঋণ পেয়েছেন। এবং আমি বলবো আনন্দের সাথে যে আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানেও কিন্তু এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার ফর্ম এবং ব্যবস্থা বলে দেওয়া হবে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া অভিযান এর অধীনে প্রায় 15,000 কোটি টাকারও বেশি ঋণ এসসি এসটি উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আপনারা জানেন, এর আগে যখন সরকার ছিল না, কয়েক মাস আগে আমরা সমস্ত নাম নিয়েছিলাম। সমস্ত যারা ফুলের মালা বানায়, ফুলের কাঠের পুতুল বানায়, সেলুন চালাচ্ছে, ছোট্ট একটা সেলুন, সবাই যাতে উন্নয়ন হয়, সবাইকে যাতে আমরা এই বিশ্বকর্মা যোজনা দিতে পারি। কিন্তু আগের সরকার সেই নাম পাঠাতে দেয়নি এবং আমরা বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে আনতে পারিনি। এখন মোদিজির সরকার, বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী সরকারের নেতৃত্বে আমরা বিশ্বকর্মা যোজনার অধীনে প্রায় 30 লাখ সনাতন কারিগরদের স্কিল লোন অলরেডি প্রদান করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এটা শুরু হতে চলেছে। জনজাতি ও উপজাতি কল্যাণের জন্য 15,000 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রায় 11 কোটি মহিলাকে বিনামূল্যে স্বচ্ছ জ্বালানি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। লাখপতি দিদি যোজনার অধীনে 3 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদি যোজনার সুবিধা পেয়েছেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 4.5 করোড় বেশি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মকর্তাদের সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 11,000 করা হয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন মহিলারা এগিয়ে চলো, আমি তোমাদের পাশে আছি। মোদী সরকার প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ইজ অফ লিভিং, সহজ জীবনযাপনকে শক্তিশালী করেছে। ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে উন্নয়নে গতি এসছে এবং প্রযুক্তি এখন সাধারণ মানুষের শক্তিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরে সরকারি প্রকল্পগুলির তদারকি এখন ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে হয়। এর ফলে প্রকল্পগুলিতে স্বচ্ছতা এসেছে এবং সুবিধাভোগীদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে যাচ্ছে। সরকারি ই মার্কেট প্লেস, যাকে বলে জেম পোর্টালের মাধ্যমে সরকারি কেনাকাটা স্বচ্ছ হয়েছে। এতে দুর্নীতি অনেক বেশি কন্ট্রোল করা গেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত নেট প্রকল্পের অধীনে প্রায় 2.14 লাখ গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে। মোদী সরকারের আগে মেডিকেল কলেজের ব্যাপক ঘাটতি
উচ্চ ফি এবং ভর্তির ক্ষেত্রে দুর্নীতি ছাত্রদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতো। এটা তো আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি। গত 12 বছরে সরকার দেশ জুড়ে 23টি নতুন এইমস এবং মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করেছে। এবং উত্তরবঙ্গেও আমরা নতুন এইমস করতে চলেছি, নতুন আইআইটি করতে চলেছি, নতুন আইআইএম করতে চলেছি। উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামো বছরের পর বছর ধরে উপেক্ষিত ছিল। মোদী সরকার আসামে প্রথম এইমস স্থাপন করে এই অঞ্চলকে জাতীয় স্বাস্থ্য কাঠামোর সাথে যুক্ত করেছে। মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে 5.4 crore বেশি শিশু বিনামূল্যে টিকাকরণ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশন অভিযানের অধীনে গ্রামীণ অঞ্চলের প্রতিটি ঘরে শৌচাগার পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়ে দেশে প্রায় 12 কোটিরও বেশি ঘরে শৌচাগার নির্মাণ করা হয়েছে। জল জীবন মিশনের অধীনে 16 কোটিরও বেশি ঘরে বিশুদ্ধ পানীয় জল মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন। বিজেপি সরকার গত 12 বছরে সৌভাগ্য যোজনার অধীনে দেশের সমস্ত ঘরে 100% বিদ্যুতায়ন করেছেন। বহু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের অনেক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পুরোপুরি পাননি। তো আমরা সম্পূর্ণভাবে ভুক্তভোগী। রাজনৈতিক স্বার্থ, দুর্নীতি, কাটমানি সংস্কৃতি এবং কেন্দ্রের প্রকল্পগুলিকে আটকে দেওয়ার মানসিকতা বাংলার দরিদ্র কৃষক, মহিলা, যুব, শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে আগের সরকার, তার আগের সরকার। কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। বাংলায় বিজেপি সরকার গঠনের সাথে সাথেই দেশের অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষেরও আচ্ছে দিন মানে ভালো দিন আসছে, এসে গেছে। বাংলার সাংস্কৃতিক শক্তি, প্রতিভা ও পরিশ্রম যখন বিকাশমুখী নেতৃত্বের সাথে যুক্ত হবে, তখন বাংলা আবার ভারতের অগ্রণী রাজ্যগুলির মধ্যে নিজের গৌরবময় পরিচয় প্রতিষ্ঠা করবে। এবার কথা বলতে বলতে আসানসোলের যে উন্নয়ন হচ্ছে সে কথা না বললেই নয়। আসানসোল রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। ব্যয় করা হচ্ছে 431 কোটি টাকা। 102টি অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যে আসানসোল ডিভিশন রয়েছে 8টি রেল স্টেশন। স্বাধীনতার 78 বছর পর সালানপুর রেল স্টেশনে নির্মিত হয়েছে ওভারব্রিজ। 78 বছর লেগে গেল। ইএসআই হাসপাতালের উন্নতিকরণে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 100 বেডের হাসপাতালকে 150 বেডে উন্নীত করা হয়েছে। জিটি রোডের উপর কুমারপুর ও ওভারব্রিজ করা হয়েছে 57 কোটি টাকা ব্যয় করে, এবং ইসকো সেল মডার্নাইজেশনে প্রায় 35,000 থেকে 45,000 কোটি টাকার মডার্নাইজেশনের ইনভেস্টমেন্ট অলরেডি চলে এসছে। আমার মনে হয় না সারা বাংলাতে একটা পিএসইউতে এত বড় ইনভেস্টমেন্ট অন্য কোথাও হয়েছে বলে। আজকে এর সাথে সাথে আমার যে দপ্তর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আলাদাভাবে স্বচ্ছতার যে ইম্পর্টেন্স এবং আগামী দিন স্বচ্ছতা নিয়ে বিভিন্ন পালস প্রজেক্ট নেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে 21 তারিখ যে ইন্টারন্যাশনাল যোগা ডে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে, সেটা নিয়েও আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে চলেছি। আসানসোলেও স্বচ্ছ অ্যাপ আমরা লঞ্চ করেছি। যে স্বচ্ছ অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা ডাউনলোড করে যখনই কোনো ময়লা রাস্তার ধারে দেখবেন ছবি তুলে পাঠিয়ে দেবেন, এবং 2 ঘন্টার নোটিশে উইন্ডোতে সেই লোক এসে, কর্পোরেশন থেকে লোক এসে সেই ময়লা পরিষ্কার করে দিয়ে যাবে। আজকে যে কোনো ইলিগাল পার্কিং করা যাবে না, রাস্তার একধারে পার্কিং হবে, পার্কিং ডিমার্কেশন করা হবে, ইলিগাল ভাবে পার্কিং তোলা যাবে না, এবং যারা পার্কিং নেবেন অফিসিয়াল ইউনিফর্ম পরে, এবং প্রত্যেকটি জিনিস যেন সরকারি ট্রেজারিতে যাতে জমা হয় আমরা সেই বিষয়টা দেখে নিচ্ছি। ডাম্পিং গ্রাউন্ড আসানসোলে ঢুকতেই অভ্যর্থনা জানায় একটা বিহার পর্বত সমান ডাম্পিং গ্রাউন্ড, এবং একই ডাম্পিং গ্রাউন্ড এই জেলার বিভিন্ন জায়গায় আছে, এবং সেখানেও খুব তাড়াতাড়ি ডাম্পিং গ্রাউন্ডকে পরিষ্কার করার এই ইনিশিয়েটিভ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিয়েছি, এবং আশা করব
বাড়ি থেকে, যেটা বলেছি যে একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটি বাংলার মানুষকে কোঅপারেট করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এবং আমাদের সাথে সহযোগিতা করতে হবে। প্রথম যেটা বলেছি যে নেক্সট 7 দিন সময় দিয়েছিলাম, প্রত্যেক বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট আলাদা করে প্যাকেটে করে দেওয়া, যাতে আমরা বাংলাকে সোনার বাংলা করব বলেছি, স্বচ্ছ বাংলা, সুন্দর বাংলা, সুস্থ বাংলা, সেটা যেন করতে পারি আসানসোল মানুষের কাছে, সেটাই আবেদন করব। নমস্কার। মাননীয় অগ্নিমিত্রাদি, আপনাদের সবার সামনে মোদীজি সরকারের নেতৃত্বে জনকল্যাণমূলক কি কি হয়েছে সেগুলো উল্লেখ করলেন। এবার আমি আমাদের পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্রদাকে অনুরোধ করব ডেভেলপমেন্টের বিষয়ে একটু আলোকপাত করার জন্য। নমস্কার। প্রথমেই আমরা সবাই আনন্দিত যে আমাদের নরেন্দ্র মোদীজি সর্বকালের সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী হওয়ার যে যোগ্যতা সেটা অর্জন করেছেন এবং এই 12 বছরের বেশি সময় ধরে তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন এটা এমনি এমনি হয়নি। এর পেছনে ওনার ডেডিকেশন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সদিচ্ছা এবং সবাইকে কালেকটিভলি একটা দেশ নেশন গড়ার ক্ষেত্রে কালেকটিভলি যে ইফোর্ট লাগে তার জন্য সবাইকে ইন্সপায়ার করার যে শক্তি, সে শক্তির কাজে লাগিয়েছে উনি করেছেন। উনি দীর্ঘায়ু হন এটা আমরা চাইছি, উনি সুস্থ থাকুন এটা আমরা চাইছি। উন্নয়ন নিয়ে 12 বছরে যা যা হয়েছে সবটা আমাদের দলের তরফ থেকে আপনাদেরকে সবটা দিয়ে দেওয়া হবে। পয়েন্ট কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি, নাহলে খুব বেশি সময় লেগে যাবে আপনাদের। পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্টের শেষে সবটাই আপনাদের সামনে তুলে ধরা হবে। আজ যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশনীয় দূরদর্শী নেতৃত্বে কেন্দ্র সরকারের সফল 12 বছর পূর্ণ করেছি, তখন 12 বছরে মোদী সরকারের মূল মন্ত্র যেটা ছিল রাষ্ট্র নির্মাণের মিশন, আজ আমরা সেই নতুন অর্থনীতি, নতুন ভারত ও নতুন বিশ্বাস গড়ে তুলেছি। তা পুরো পৃথিবীর সামনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। 2014 থেকে 2026 পর্যন্ত 12 বছরের যাত্রা নিরন্তর প্রগতির মধ্যে অগ্রসর হয়েছে। আমরা যে সশক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারতের সংকল্প নিয়েছিলাম তা আজ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট কথা, উন্নয়ন আমাদের জন্য 24 ঘন্টা 7 দিন 12 মাস চলার একটা মিশন। আজ আমাদের কাজের সংস্কৃতি বদলে গেছে। আজ আমরা যখন শিলান্যাস করি, সে কাজেরই শিলান্যাস করি, এটা আমরা কমপ্লিট করব। আগে যেটা হতো যে নির্বাচনের আগে অনেক শিলান্যাস হতো, তারপর সেটা আর কাজ আর এক্সিকিউট হতো না। এখন এই সরকার কিন্তু তা করে না। বিভিন্ন ক্ষেত্রে আমাদের যা উন্নয়ন হয়েছে 12 বছরে, সেটা জাস্ট হেডলাইনগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। যেমন গ্রামীণ ভারত রূপান্তরে এবং সড়ক যোজনার, আপনারা জানেন যে শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি 2000 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে ভিত্তি স্থাপন করেছিলেন তা আজ গ্রামীণ ভারতের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছে। এর জন্য এটি জেনে আপনাদের আনন্দ হবে যে তখন থেকে এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। যে গ্রাম থেকে বিভিন্ন এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে আপনাদের, যেখানে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগছে, সেখানে আমরা 1 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফলে অনায়াসে বড় বাজারে পৌঁছে যেতে পারছেন। আগে এক স্থান থেকে আরেক স্থান যাওয়া এত ব্যয়বহুল ছিল, এত সময় লাগতো যে তারা কৃষকরা চাষ করার পরেও তার মার্কেট পেতেন না, এবং মার্কেটে গিয়ে তার যে মুনাফার অর্জনটা বাড়ানো যায় সে সুযোগ তাদের কাছে ছিল না। এখন এই গ্রামের উন্নয়ন হওয়ার ফলে, রাস্তার উন্নয়ন হওয়ার ফলে সেই কাজটা তারা করতে পারছেন। কৃষি এবং খাদ্য উৎপাদনে অন্নদাতা কৃষকদের সবসময় তাদের নীতির কেন্দ্র। আমাদের বিজেপি সরকার অন্নদাতা কৃষকদের সবসময় তাদের নীতির কেন্দ্রে রেখেছে। প্রত্যেক সরকারের কিছু ফোকাস থাকে, কাদের জন্য এই সরকার, তো তাদের যাদের জন্য এই সরকার তাদের মধ্যে কৃষকরা প্রাধান্য পেয়েছে। তার কেন কৃষি প্রধান দেশ আমাদের দেশ, আমরা সবাই জানতাম। পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু কৃষকদেরকে আমরা ভুলে যাইনি। এবং যে কটা পলিসি তৈরি হয়েছে মোদী সরকারের, তার মধ্যে কৃষকদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা সেটা কেন্দ্রের মধ্যে এই চিন্তাকে সামনে রেখেই বিভিন্ন পলিসি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনায় মাধ্যমে
বিভিন্ন স্থানে যাতে চাষ করতে গেলে কৃষি সিঁচাই একটা প্রয়োজন হয়, সেটা না হলে চাষ ঠিকভাবে করা যায়। তো বিভিন্ন একটা পরিকল্পনার মাধ্যমে কৃষকরা যাতে চাষযোগ্য জমি এবং জল পান, সেচের জল পান, তার পরিকল্পনা মোদী সরকার করেছে। তার ফলে একটা চাষে অনেকটা অগ্রগতি হয়েছে এবং আমাদের কৃষি উৎপাদন অনেকটা বেড়েছে। প্রধানমন্ত্রী জাতীয় মহাসড়ক পরিকাঠামো 2014 সালে মোট 91,247 কিলোমিটার জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1,48,00,000 কিলোমিটার এটা হয়েছে এবং এটা ওয়াইডনিং অফ এনএচও হয়েছে। ওয়াইডনিং অফ এনএচও হয়েছে, যার ফলে এখন আমরাও এটা আমরা প্রেস মিটে বলছি, তা আপনারাও এখন যারা আমরা খুব এখান থেকে কলকাতা যাওয়া একটা বড় ব্যাপার ছিল। কলকাতা যাওয়া মানে খুব দূর থেকে ঘুরে এলাম, এখন সারাদিনে 2 বার মানুষ চলে যাচ্ছে, রোডেও চলে যাচ্ছে, 4 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে, ফিরে চলে আসছে, আবার ট্রেনেও চলে যাচ্ছে, সকালে যাচ্ছে, সারাদিন কাজ করার পর রাত্রে ফিরে চলে আসছে। কলকাতা থেকেও আসানসোলে অনেকে আসছেন, সকালে চলে আসছে, সারাদিন কাজ করছেন, রাত্রে ফিরে চলে যাচ্ছে। এটা সবটাই যেটা অগ্নিমিত্রা দিয়ে বললেন, যে রেল স্টেশনে যে উন্নয়ন হয়েছে, ট্র্যাকগুলো যেভাবে তৈরি হয়েছে, বিভিন্ন যে ট্রেন এসছে, তার ফলে এটা করা সম্ভব। রেলওয়ে আধুনিকীকরণ ফলে আপনারা দেখবেন যে অনেক এমন ট্রেন যেটা নির্বাচনের আগে বা বিভিন্ন সময় যখন মোদী সরকার যে ট্রেনগুলো ঘোষণা করেছিল, তখন এটাকে বলা হতো যে এটা হচ্ছে জুমলা, এটা নাকি আর হবে না, কোনোদিন হবে না, এটা ভারতবর্ষে সম্ভব না। কিন্তু যেটা যেটা সবাই বলতো, বিরোধীরা বলতো যে ভারতবর্ষে সম্ভব না, আমাদের চেয়ে বেশি আমি যাদেরকে কয়েকদিন আগে আমরা পরাজিত করলাম, যে নেতাদেরকে, তারা সবচেয়ে বেশি এখন এই ট্রেন অ্যাভেল করছেন। অ্যাভেল করুন, আমরা এটা চাইও। মোদী সরকার তো শুধু আমাদের জন্য, আর সবার জন্য সবচেয়ে বেশি অ্যাভেল করছেন, কিন্তু এটা বলতে পারছেন না যে না আমাদের এটা ভালো লাগছে, অনেকটা চেঞ্জ এসছে, এটা বলতে ওনারা কার্পণ্য করছেন। আমরা চাইবো যে ওনারা বাস্তবটা স্বীকার করুন, বলুন যে হ্যাঁ, রেলের যা পরিকাঠামো উন্নয়ন হয়েছে পুরো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই ডিভিশনে, আসানসোল ডিভিশনে যা যা হয়েছে, এটা রিমার্কেবল, যেটা কোনোদিন কেউ চিন্তা করেনি, সে ধরনের উন্নয়ন হয়েছে। এটা আমার মনে হয় যে ওনাদেরও স্বীকার করা উচিত। ওনারা স্বীকার না করলে জনগণ তো সেটা মেনে নিয়েছে, তার প্রতিফলন নির্বাচনী ফলাফলে আমরা অলরেডি দেখেছি। সিভিল এভিয়েশনের যে উন্নয়ন হয়েছে, আগে এরোপ্লেনে যাওয়া মানে বড় লোক যে সে এরোপ্লেনে যাবে, এবং আমরা দেখতাম যে কোনো মাসিমার ছেলে যদি এরোপ্লেনে আসতো, সে পাশের বাড়ি আরো 3টা মাসিমার সঙ্গে যখন আলোচনা করতো, একবার এটা বলে ফ্লাইটে এলো, এটা বলতো, এটা বোঝাবার জন্য বলতো যে আমার ছেলে ফ্লাইটে এসছে বা আমার কন্যা ফ্লাইটে এসছে। আমরা গ্রাম বাংলা এটা দেখতাম যে ফ্লাইটে আসা মানে বড় ব্যাপার ছিল। এখন কিন্তু কেউ এটা বলে না, কেননা ফ্লাইটে চাপাটা এখন সহজ সরল হয়ে গেছে। এটা মানে ইট ওয়াজ এ লাক্সারি, অতীতে এটা লাক্সারি ছিল, এখন এটা আমাদের নেসেসিটি হয়ে গেছে, এবং এটা সম্ভব হয়েছে মোদী সরকারের যে সিভিল এভিয়েশনের যে নীতি, তারপরে এটা সম্ভব হয়েছে। এবং এখন যদি আপনি এয়ারপোর্টে যান, আগে দেখবেন বাসে যখন আমরা ট্রাভেল করতাম, তো যে রকম থলি নিয়ে অনেকে বাসে চাপতো, এখন আপনি এয়ারপোর্টে যাবেন, 3-4টা লোককে এখন পাবেন ওই একই থলি নিয়ে তারা এয়ারপোর্টেও যাচ্ছে, আর এয়ার ট্রাভেলও তারা করছে। তার মানে থলি নিয়ে যাদেরকে আমরা খুব বলতাম খুব সিম্পল লোক, কিছু বুঝে না, উন্নত না, তারা কিন্তু একইভাবে যারা নিজেকে খুব সাহেব মনে করে, তাদের সঙ্গে একইভাবে এয়ার ট্রাভেল করছে, এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিকল্পনার জন্য সফল হয়েছে। এবং আরো অনেক এক্সপেনশন হতে চলেছে, আরো বিভিন্ন জায়গা থেকে। আসানসোলে তো অনেক কিছু হয়েছে, ধানবাদ, আপনি রাঁচি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম থেকে প্রচুর লোকেরা এখন আমাদের যে অন্ডাল এয়ারপোর্ট আছে তার উপর নির্ভরশীল হয়েছেন, এখান থেকে তারা যাওয়া আসা করছেন। আরো অনেক ট্রেনের ডিমান্ড বাড়ছে। উত্তর পূর্ব ভারতের বিকাশ এবং বিদেশে, উত্তর পূর্ব ভারত আগে সবসময় বঞ্চিত ছিল, এবং যে বিভিন্ন সমস্যা ছিল, জঙ্গিদের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এর পেছনে শুধুমাত্র এর আগে যে সরকারগুলো ছিল, মোদীজি বা বিজেপি সরকারের আগে যে সরকার ছিল, যারা জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেল তাদেরকে কি করে দমন করা যাবে সেটা পদক্ষেপ নিত, কখনো কখনো তাদের সঙ্গে আলোচনা করা, তাদেরকে তাদের ইলিগাল ডিমান্ড মেনে নেওয়া, এই চেষ্টা করত। কিন্তু এনডিএ সরকার আসার পর এর সিদ্ধান্ত হলো যে এই যে তাদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তারা যে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, তারা যে আইন মানছেন না, আইন না মানার তাদের মধ্যে যে প্রবণতা, তার পেছনে কারণ অনুসন্ধান করার পর এই সরকার বুঝতে পেরেছে যে তাদের অঞ্চলের উন্নয়ন না হওয়াটাই একটা বড় কারণ, এবং সেটা ধারাবাহিকভাবে তাদের এলাকা উন্নয়ন হয়েছে, আলাদা মন্ত্রক তৈরি করে তাদের উন্নয়ন হয়েছে। তার ফলে আপনি দেখবেন এখন কিন্তু ওই ধরনের অ্যাক্টিভিটি আর দেখা যায় না। এখন বিদেশির কিছু ইন্টারফারেন্স এখনো হচ্ছে, সেটাও জবাব দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের মাটিতে
জঙ্গি কার্যকলাপের জন্য যারা অস্ত্র তুলে নিতেন তাদের সংখ্যা প্রায় নগণ্য, একদম শেষ হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম টাইম বেঁধে দিয়েছিলেন এতদিনের মধ্যে আমি এটা শেষ করবো, এবং এটা সফল হয়েছে। শুধুমাত্র ডায়লগে এটা সফল হয়নি, ল অ্যান্ড অর্ডার তো উন্নত হয়েছে, সেটা তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা যে লোকাল লোকদের সমর্থন পেয়েছে, অনুন্নয়নের কারণে প্রচুর সাধারণ মানুষের সমর্থন তারা হয়েছে। একজন জঙ্গি সে আমাদের দেশের ক্ষতি করতে চাইছে, কিন্তু সে যে অঞ্চলে থাকে সেখানকার 500 লোকের সমর্থন পেয়ে যেত, কারণ তাদের রাস্তা ছিল না, পানীয় জল ছিল না, কর্মসংস্থান ছিল না, তারা তাদেরকে সমর্থন করে দিত। এখন সেখান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা গেছে। এখন ওইখানকার লোকেরা বলছেন না, আমাদের জন্য তো এই সরকার তো আমাদের জন্য, সরকার তো আমাদের জন্য অনেক কিছু করেছে, বিচ্ছিন্নবাদী ঘটনা যদি কেউ ঘটায় আমরা তাদের সঙ্গে নাই। সে কারণে তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করতে পেরেছি, আমাদের মোদী সরকার প্রতিহত করতে পেরেছে। এটা খুব প্ল্যান ওয়েতে এটা করা হয়েছে, এবং তার সুফল আমরা দেশবাসী হিসেবে আমরা সবাই কিন্তু পাচ্ছি। ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, আপনারা জানেন যে কালোবাজারি প্রায় বন্ধ এখন বলা সব জায়গায়। সবজি বাজারে যান, যে আপনি যে কোনো গ্রোসারি শপে যান, যে কোনো জায়গায় যান, এখন বলা মানে উধারি খাতা যেটা ছিল স্যার প্রায় বন্ধ হয়ে গেছে, ধার খাতা প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আপনার মোবাইলেই টাকা নিয়ে যাচ্ছেন, মোবাইলে পেমেন্ট করে চলে আসছেন, এবং সব ধরনের ট্রানজাকশন প্রায় ডিজিটালি হচ্ছে। এবং আগে আমরা ভাবতাম এটা কি করে সম্ভব, যারা কোনোদিন একটা এই অ্যাপ, বিভিন্ন অ্যাপ চালাতে জানে না, এটা ইউজ টু নয়, তারা কি করে সম্ভব। কিন্তু দেখবেন যে যাদেরকে আমরা ভাবতাম যে এরা পারবে না, তারাই সবচেয়ে বেটার ওয়েতে এটা করছে। এটা লাগাতার যেদিন মোদীজি এটা স্টার্ট করেছিলেন, অনেকে ভেবেছিল এটা ফেল করবে, কিন্তু তিনি বলেছিলেন যে না, এটা সাকসেসফুল হবে, এবং আজ সাকসেসফুল হয়েছে। এবং ভারত শুধু না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত, অন্যান্য দেশের লোকেরাও এখন এটা মেনে নিয়েছেন যে ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল ট্রানজাকশন ইন্ডিয়াতে খুব বেশি এর উন্নতি হয়েছে, এবং আগামী দিনে একদম যাতে ক্যাশ ট্রানজাকশন না হোক সেদিকে আমরা এগোতে চলেছি। উৎপাদন, কর্মসংস্থা ও আত্মনির্ভর ভারত, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপর আমাদের সরকার বিশেষ নজর দিয়েছে, এবং যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদেরকে প্রমোট করা, বিভিন্নভাবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া, যাতে তাদেরকে উৎসাহিত করা, যাতে তারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আরো বেশি মনোযোগ দেবেন। পশ্চিমবঙ্গে আমরা দেখতাম যে শুধুমাত্র ওই বিশ্ব কি সব সম্মেলন হতো, ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন হতো, অগ্নিমিত্রাদির মধ্যে পুরোনো ফাইলটা ওনারা বের করছেন যে এর পেছনে কত খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে। আগামী দিনে হয়তো আপনারা দেখবেন, মানে এটা অনেকগুলো এপিসোড আপনারা দেখতে পাবেন যে অতীতে কি কি হয়েছে। কিন্তু দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেটা করেননি, এবং যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চায়, যারা দেশের ইকোনমিকে বুস্ট করার জন্য ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকে সরকার সাপোর্ট করা হয়েছে, এবং শুধু সাপোর্ট করা হয়েছে তা না, পরোক্ষভাবে তাদেরকে সেফগার্ড করা হয়েছে। একই জিনিস আমার এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, অন্য দেশে একটা জিনিস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সে কম্পিটিশন তার সঙ্গে আমার ম্যানুফ্যাকচারার পারছে না, তাহলে সেখানে ইম্পোর্ট ডিউটি বসিয়ে দিয়ে আমার মালটাকে, আমার যে প্রডিউসার তার মালটাকে সস্তা করে দিয়ে, বিদেশ থেকে যে আসছে তার মালটাকে একটু কস্টলি করে দিয়ে, অনেক এই ধরনের কাজ যখন হয় তখন অনেক ইন্টারন্যাশনাল প্রেসার আছে, অনেক বড় বড় কান্ট্রিতে তখন চোখ দেখা যায় এটা করা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী কারো সামনে নথি স্বীকার করেনি, তিনি বলেছেন যে আমাদের দেশে যারা এন্টারপ্রেনিয়ার আছে, যারা ম্যানুফ্যাকচারিং করছে, তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে যত বড় সিদ্ধান্ত নিতে হয় সবটা নেব, এবং প্রধানমন্ত্রী নিয়েছেন বলে আজ এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু বড় জায়গায় পৌঁছে দিচ্ছি। স্টার্ট আপ সংস্কৃতি আগে তো ভুলেই গেছিলাম আমরা, আইদার যারা ব্যবসা করবে তাদের কি বলবো বাই ইনহেরিটেন্স তাদের সন্তানরা ব্যবসায়ী হবে, আর তারা হলে চাকরির খোঁজে চলে, এটাই ছিল। কিন্তু পড়াশোনা শেষ করার পর আমিও একটা এন্টারপ্রেনার হতে পারি, আমি একটা ব্যবসা স্টার্ট করব, তার জন্য লোকদেরকে উৎসাহ দেওয়া, যুবক যুবতীদেরকে উৎসাহ দেওয়া, এবং স্টার্ট আপ এর জন্য তাদেরকে এনকারেজ করা, শুধু এনকারেজ করা না, স্টার্ট আপের সঙ্গে যারা যারা যুক্ত হবেন তাদেরকে বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন সরকারি গাইডলাইনের মাধ্যমে তাদেরকে সুযোগ করে দেওয়া। এই তো আমাদের মাননীয় মন্ত্রী এখন ইসকোর কথা বললেন, ইসকোতে এখন খুব সহজে, আগে যত খুব জটিলতা ছিল কন্ট্রাক্টিং করতে, তা না, কিন্তু এই যে এত অর্থ আসছে, এখন আসানসোলের বেকার যুবক যুবতী 4 জন 5 জন 10 জন মিলে যদি 5 কোটি 10 কোটি টাকা অ্যাকোমোডেট করতে পারে ব্যাঙ্গালোর, খুব সহজে গিয়ে ইসকোতে তারা কিন্তু কন্ট্রাক্টিং করতে পারে। স্টার্ট আপদের জন্য অনেক কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যাতে মানে ওই আইনি জটিলতায় বা বিভিন্ন কাগজ লাগবে সে কারণে অন্য কেউ এই ব্যবসায় আসতেই পারবে না, এমন ক্রাইটেরিয়া আগে রাখা হতো, যাতে অন্য নতুন যারা নবিশ যারা তারা যেন ওটাতে ঢুকতেই না পারে, এমন
কঠোর সব বিভিন্ন নিয়মাবলী রাখা হয়েছে, সেটাতে অনেকটা রিল্যাক্সেশন দেওয়া করেছেন আমাদের মোদীজি, যার ফলে অনেক নতুন এন্টারপ্রেনাররা কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু করতে পারছে, তারাও এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারছে। এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং উন্নয়ন এবং উন্নত ভারতের সম্পর্ক, এটা খুব বড় ব্যাপার। এটা আলটিমেটলি আমরা নিশ্চয়ই বিশ্ব এগোচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে যা কালচারকে আমরা জানবো, বুঝবো, জানার চেষ্টা করবো, ঠিক, কিন্তু একদিকে যখন বিশ্বের অন্যান্য কান্ট্রির অনেক লোকেদেরকে দেখছি যে তারা ভারতের রিচ কালচারকে জানার বোঝার জন্য এখানে ছুটে আসছেন, সেখানে আমরা আমাদের কালচারকে ভুলতে বসেছিলাম। বিভিন্ন মূর্তি, বিভিন্ন অন্যান্য জিনিস যেটা অন্যান্য দেশে ছিল, সেটা প্রধানমন্ত্রী গিয়ে শুধু ওই দেশের সঙ্গে কথা বলে সবটাই কিন্তু ভারতবর্ষে ফিরিয়ে এনেছেন। এবং আমাদের কালচার, আমাদের যে হেরিটেজ, রিচ হেরিটেজ ছিল, সেটাকে পুনঃস্থাপিত করার যে প্রচেষ্টা, সেটা বারবার চালানো হচ্ছে। আপনি দেখছেন যে আজকে কিন্তু যে কোনো বঙ্কিমচন্দ্রকে নিয়ে আমরা গর্ব করি, বাঙালি হিসাবে সবাই গর্ব করি, কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে বন্দে মাতরম দিয়ে প্রেয়ার হবে, এটা কিন্তু মোদী সরকারের নেতৃত্বে, এখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এনডিএ আমাদের বিজেপি সরকার গঠন হওয়ার পর আরম্ভ হলো। আগে বন্দে মাতরম বলতে লোক লজ্জা পেত, এই পরিস্থিতি কিন্তু এখন বদলেছে। আরো অনেক কিছু করার প্রয়োজন আছে, যেটা সারা দেশে হচ্ছিল সেটা পশ্চিমবঙ্গে আটকে রেখে দেওয়া হয়েছিল। আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, অগ্নিমিত্রা দিরা, ওনাদের যে ক্যাবিনেট আছে, তারা এই ভারত বাংলা সংস্কৃতির পুনর্জাগরণের জন্য প্রধানমন্ত্রী যে স্বপ্ন ছিল, যেটা কিছুটা আটকে গেছিল এই অন্য সরকার থাকার কারণে, সে ব্যারিয়ার তারা আস্তে আস্তে সরিয়ে দেবে এবং সারা ভারতবর্ষে যে সাংস্কৃতিক উন্নয়নের কি বলবো কালচারালি আমাদের যে রিচ কালচার, সেটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টার সঙ্গে পশ্চিমবঙ্গকে আমরা যুক্ত করতে পারবো। এই কয়েকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই স্লোগানকে সামনে রেখে আমরা নির্বাচন লড়েছিলাম। তো 12 বছরে মোদী সরকারের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে, বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। এই বিষয়ের উপরে আমাদের আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু দা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গ জেলা সভাপতি 12 বছর যে সময়, 12 বছর সময়কাল মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ সরকার, যে কেন, কি জন্য, কিভাবে, তাতে সবচেয়ে বড় জিনিস জনগণের বিশ্বাস। জনগণের বিশ্বাস একমাত্র বারবার ভারতীয় জনতা পার্টির প্রতি, এই সরকারের প্রতি, এনডিএ সরকারের প্রতি, আমাদের মোদীজির প্রতি বারবার এইভাবে আমাদেরকে বারবার নিয়ে আসছে। এবং যতদিন এই বিশ্বাস থাকবে, ততদিন ভারতবর্ষের গতিতে এনডিএ সরকার থাকবে। কিন্তু 2014 সালে প্রথম যখন সরকার তৈরি হয়ে গেল, তখন সেই সময় কিন্তু মানুষ ভাবছিল কি হবে এরকম একটা বিষয় বলেছিল। পরবর্তীকালে দেখা গেল যে না, জনগণ আস্তে 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 বিশ্বাসের জায়গা জনগণের তৈরি হয়েছে এবং 2019-এ ব্যাপক সমর্থন নিয়ে আমরা সরকার তৈরি করি। এটা সম্ভব হয়েছে খালি জনগণের বিশ্বাস। আপনি দেখুন 2024-এ যখন নির্বাচন জেতা হলো, সেই সময় প্রথম যে উনি যে ফাইলটা সই করলেন, যে ওনার যে লক্ষ্য, যে গরিব, কৃষক, যুব এবং নারী, এই 4টে বিষয়কে উনি কিন্তু সব